ছাদ বাগানে টবের জন্য প্রথম অবস্থায় মাটিটা কিভাবে প্রস্তুত করবেন, যে কোনো শাকসবজি চারা কেনার পরে কিভাবে রোপণ করলে চারাগুলো মারা যাবে না, আমি আজকে আপনাদেরকে ছাদ বাগানে টবের জন্য মাটি প্রস্তুত করা এবং সঠিক নিয়মে কিভাবে চারা রোপণ করবেন এই বিষয়গুলি জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি দেখলে কিছুটা হলেও উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম ছাদ বাগানের টবের জন্য মাটি প্রস্তুত করার জন্য। শীতকাল চলে এসেছে, তাই বিভিন্ন রকমের শীতকালীন সবজি আমার ছাদ বাগানে আমি রোপণ করব। এর জন্য ভালোভাবে মাটি প্রস্তুতটা জরুরি। যে কোনো শাক সবজির জন্য কিন্তু মাটির গুণগত মান ভালো হতে হয়। গাছের মাটি ভালো হলে গাছের ফলনও ভালো হয়। আর ছাদ বাগানের টবের মাটি ঠিক মতো প্রস্তুত করে না নিলে ভালো ফলন কিন্তু আশা করা যায় না। গাছ রোপণের প্রথম ধাপই হচ্ছে মাটি ঠিক মতো প্রস্তুত করা। আমার ছাদ বাগানের টবের জন্য আমি যেভাবে মাটি প্রস্তুত করি, এখানে আমি সিমেন্টের বস্তার 2 বস্তা মাটি নিয়েছি। মাটিগুলো আমার ছাদে আগে থেকে রাখা ছিল, বৃষ্টির কারণে ভিজে গেছে, তাই ভালোভাবে মাটি প্রস্তুতের জন্য রোদে আমি শুকিয়ে নিচ্ছি। 2 বস্তা মাটির জন্য জৈব সার হিসেবে আমি 1 বস্তা শুকনো গোবর সার নিয়েছি। এই গোবর সারগুলিও আমার ছাদে অনেক আগে থেকেই রাখা ছিল, তো বৃষ্টিতে এগুলো ভিজে গেছে। এগুলোকেও এখন ভালোভাবে শুকিয়ে নেব। টবের জন্য মাটি প্রস্তুত করতে গেলে কিন্তু ভালোভাবে মাটিটাকে শুকিয়ে নিতে হবে, যাতে ঝুরঝুরা হয় মাটিটা। আর রোদে গোবর আর মাটিটা ভালো মতো শুকিয়ে নিলে দেখা যায় কি, মাটির আর গোবরের ভেতরে যে কেঁচো পোকামাকড় অনেক সময় হয়, তো এইগুলো সরে যায় মাটি থেকে। আবার দেখা যায় মাটিতে বিভিন্ন ধরনের জীবাণুও থাকে, তো সেই জীবাণুগুলোও মারা যায়। এই তো একদিকে আমি মাটি আর আরেকদিকে শুকনো গোবর সারগুলো শুকিয়ে দিয়েছি। মাটিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি মাটি আর গোবর সার একসাথে ভালো মতো মিশিয়ে নিব। ছাদে টবের মাটির জন্য এখানে আমি বেলে দোআঁশ মাটি নিয়েছি, আর ছাদ বাগানের টবের মাটির জন্য কিন্তু বেলে দোআঁশ মাটিটাই সবচেয়ে উপযোগী। আর আমি যে শুকনো গোবর সারটা ব্যবহার করছি জৈব সার হিসেবে, শুকনো গোবর সারটা কিন্তু গাছে সব ধরনের সারের চাহিদা মেটায়। ছাদ বাগানের টবের গাছগুলোতে ম্যাজিকের মতো কাজ করে। 2 বস্তা বেলে দোআঁশ মাটির সাথে আমি 1 বস্তা শুকনো গোবর সার মিশিয়ে নিয়েছি জৈব সার হিসেবে। আর আমার এই মাটিগুলোতে আগে থেকেই লাল বালু মিশানো ছিল, তাই আর নতুন করে বালু আমি মিশালাম না। মাটিগুলো মিশানো হয়ে গেলে এরকমভাবে আমি বস্তায় আর ঝুড়িতে ভরে রাখবো। মাটি প্রস্তুত করার সাথে সাথে চারা রোপণ না করে যদি কিছুটা দিন রেখে দেওয়া যায় তাহলে সবচাইতে ভালো, কারণ কিছুদিন রেখে দিলে দেখা যায় মাটি আর গোবর সার একসাথে মিশে মাটিটা ভালোভাবে প্রস্তুত হয়, তখন চারার জন্য খুব উপযোগী হয় মাটিটা। মাটি প্রস্তুত করার পরে গাছ লাগানোর জন্য পাত্রগুলোও কিন্তু এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে। আমার মতে এইরকম ঝুড়ি আর বস্তা হলেই সবচাইতে ভালো হয়। পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য বাড়তি কোনো ঝামেলা পোহাতে হয় না। এরকম ঝুড়িতে মাটি দিয়ে বেড তৈরি করে কিন্তু শীতকালীন যে কোনো শাকির চাষ করতে পারবেন। প্রথম পর্যায়ে আমি ছাদ বাগানে টবের জন্য এভাবে করে মাটিটা প্রস্তুত করে নেই। এরপরে গাছের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী গাছে আমি বিভিন্ন রকমের জৈব সার ব্যবহার করে থাকি। ছাদ বাগানের টবের জন্য সাধারণভাবে মাটি কিভাবে প্রস্তুত করবেন সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে লাউ, সিম, মরিচ, বেগুন, বিভিন্ন শাকসবজির চারাগুলো কিভাবে রোপণ করলে চারাগুলো মারা যাবে না। যে কোনো শাকসবজির চারাই আপনারা খুব সহজেই রোপণ করতে পারবেন। এই যে এইখানে আমি কিছু শাকসবজির চারা কিনে এনেছি, শীতকালীন শাকসবজির চারা আমার ছাদ বাগানে রোপণ করার জন্য। অক্টোবর আর নভেম্বর মাস সাধারণত যে কোনো শাকসবজির চারা রোপণ করার সময়। আর বীজ থেকে চারা রোপণ করতে চাইলে কিন্তু আরও আগে বীজ বপন করতে হয়। এখানে আমি একটা বোম্বাই মরিচের চারা, 2টো কালো মরিচের চারা, একটা সিমের চারা, 2টা বেগুনের চারা আর 2টা লাউয়ের চারা কিনে এনেছি। চারা লাগানোর আগে যে কাজটা করবেন, যে কোনো শাকসবজি চারার গোড়ায় দেখবেন এরকমভাবে কচুরিপানার আঁশ দিয়ে ঘেরা থাকে, তো চারাগুলো থেকে অবশ্যই এই কচুরিপানার আঁশগুলোকে ফেলে দিতে হবে। যে কোনো শাকসবজির চারার গোড়ায় এরকম কচুরিপানার আঁশ দেওয়া হয় যাতে গাছের গোড়ায় পানি ধরে রাখতে পারে আর গাছগুলো অনেক দিন পর্যন্ত তাজা থাকে।
আমরা চারাগুলো কিনে আনার পরেও যদি এই রকমভাবে কচুরিপানার আঁশসহই চারাগুলোকে রোপণ করে দিই, তাহলে কি হবে যে আমরা যেই টব বা পাত্রে এই চারাগুলো লাগাই না কেন, সেখানেও কিন্তু গাছের গোড়ায় এভাবে কচুরিপানার আঁশের কারণে পানি জমে যাবে। গাছের গোড়ায় যদি এরকম পানি জমে থাকে তাহলে কিন্তু গাছটা পচে যাবে, পচে গিয়ে মারা যাবে। তাই অবশ্যই চারা রোপণ করার আগেই গাছের গোড়া থেকে কচুরিপানার এই আঁশগুলো সরিয়ে ফেলতে হবে। সবগুলো চারা থেকে আমি আঁশগুলো সরিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা লাউয়ের চারা রোপণ করে দিব। এখানে বড় একটা চালের বস্তায় আমি আগে থেকে প্রস্তুত করা মাটিগুলোকে রেখে দিয়েছিলাম। এখন সেই বস্তার মাঝে আমি লাউয়ের চারাটা রোপণ করে দিচ্ছি। লাউ গাছ যেহেতু লতানো গাছ, লাউ গাছে মাচার প্রয়োজন হয়, তাই লাউ গাছ লাগানোর পাত্রটা সবসময় একটু বড় হলেই ভালো হয়। এই জন্য আমি একটা বড় চালের বস্তার মধ্যে লাউ গাছের চারাগুলো রোপণ করে দিচ্ছি। আর চারা লাগানোর সময় আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে চারা যাতে খুব বেশি মাটির নিচে না যায়, যতটুকু শিকড় দেখা যায় ঠিক ওই পর্যন্তই মাটির নিচে দিতে হবে, বা শেকড়ের থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি উপরে, তার বেশি না। চারাগুলো যদি খুব বেশি মাটির নিচে দেওয়া হয় তাহলে গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যতটুক জায়গার মধ্যে থেকে শিকড় বের হওয়ার সম্ভাবনা আছে ঠিক ততটুক পর্যন্তই মাটির নিচে গাড়তে হয়। আর মাটিগুলো প্রস্তুত করে কিন্তু কিছুদিন আগে আমি বস্তায় ভরে রেখেছিলাম। ছাদ বাগানের টবের গাছের জন্য আমি মাটিটা প্রস্তুত করেছিলাম বেলে দোআঁশ মাটি, বালু, শুকনো গোবর সারকে একসাথে মিশিয়ে। এগুলো একসাথে মিশিয়ে রেখে দিলে হয় কি যে কিছুদিনের মধ্যে মাটিটা আর গোবরটা ভালোভাবে একসাথে মিশে গিয়ে যে কোনো চারা রোপণের জন্য প্রস্তুত হয়ে যায়। আমি কিন্তু লাউ, সিম, বেগুন, মরিচ সবগুলো চারাই কিন্তু একই নিয়মেই রোপণ করছি। আপনাদের ছাদ বাগানে যে কোনো শীতকালীন শাকসবজির চারা কিন্তু আপনারা একইভাবে মাটি প্রস্তুত করে রোপণ করতে পারেন। ইনশাল্লাহ খুব ভালো ফলন পাবেন। আমি যেভাবে করে আমার শাকসবজির চারাগুলো রোপণ করছি ঠিক একই নিয়মে যদি আপনারা শাকসবজির চারাগুলো রোপণ করেন, ইনশাল্লাহ চারাগুলো আর লাগানোর পরে পচে মারা যাবে না। এই তো আমার চারাগুলো রোপণ করা শেষ। এখন আমি সবগুলো চারাতে একটু করে পানি দিয়ে দেব। আর যে কোনো শাকসবজি চারা পড়ন্ত বিকেলে রোপণ করার চেষ্টা করবেন, কারণ রোদের সময় চারা যদি রোপণ করেন রোদের তাপে অনেক সময় গাছ শুকিয়ে গিয়ে কিন্তু গাছগুলো মারা যায়। তাই যখন রোদ থাকবে না ঠিক ওই সময়টাই চারা রোপণ করবেন। আর চারা রোপণ করার পরে প্রথম 2-3 দিন সকাল বিকেল গাছে পানি দিবেন। 2-3 দিন পরে যখন দেখবেন গাছ বসে গেছে তখন প্রয়োজন অনুযায়ী আপনারা পানি দিবেন। এই তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।